কিশলয় সংস্থা এবং কিংশুককে আন্তরিক ধন্যবাদ আমাকে এখানে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কল্পিত রচনা নয়, কল্পিত সাক্ষাৎকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উপরে একটা কল্পিত সাক্ষাৎকার আপনাদের শোনাচ্ছি। যদি নীরব কবির বোধ ফিরে আসে, দে গরুর গা ধুইয়ে, আমি একেবারে সর্বাঙ্গে চমকে উঠলুম। প্রচন্ড হুঙ্কার দিয়ে কবি গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসে স্বাভাবিক চোখ মেলে তাকালেন। তারপর বিরক্তি মিশ্রিত গলায় বললেন, এ কি, আমাকে এত মালা টালা দিয়ে আমাকে এমন জবরজং করে সাজিয়েছে কেন? আমায় কালীঘাটে নিয়ে গিয়ে বলি দেবে নাকি? এত বেলা হলো, চাটাও দেয়নি, খিদে পেয়ে গেছে। কালী, কুল দে না, নুন দিয়ে খাই। ওরে, চাটা দিবি নাকি? আমার তখন আনন্দ বিস্ময়ে চূড়ান্ত অবস্থা। বিদ্রোহী কবি নজরুল ইসলাম এই মাত্র জ্ঞান ফিরে সুস্থ হয়ে উঠলেন আমারই চোখের সামনে। তাঁর চোখে মুখে আগেকার সেই বিখ্যাত তেজ ও উজ্জ্বলতা। সারা দেশের লোককে এই সুসংবাদ আমি প্রথম জানাবো, এই আনন্দে আমারই তখন উন্মাদ হয়ে যাবার মতন অবস্থা। কবির জ্ঞান ফিরে আসবার পর প্রথম ইন্টারভিউ ছাপাবার কৃতিত্ব আমার। কবি এখন হাসি মুখে গলা থেকে ফুলের মালাগুলো খুলে ফেলেছেন এবং গুনগুন করে গান করছেন। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিসনে আজি দোল, সেই ভরাট প্রাণবন্ত কণ্ঠস্বর। আমি পকেট থেকে খাতা পেন্সিল বার করছিলাম। তিনি আমাকে এই প্রথম লক্ষ্য করে ধমকে বললেন, এই সরা, তুমি এখানে কি করছো? হ্যাঁ? আমি থতমত খেয়ে বললাম, কিছু না, মানে আপনার একটা অটোগ্রাফ নিতে এসেছি, আর যদি লাইন কবিতা লিখে দেন। এখন হবে না, যাও ভাগো। অটোগ্রাফ দিতে দিতে হাত ব্যথা হয়ে গেল, আমার কবিতা হবে না। অটোগ্রাফ নেবো তো মেয়েরা, তোমার দরকার কি? হে, এখন সময় নেই। আমি তবু চুপ করে বসে রইলাম। নজরুল আপন মনে বললেন, এই সাথে দেরি হয়ে গেল, নেবেনকে নিয়ে পন্ডিচেরি যাওয়ার কথা ছিল, শ্রী অরবিন্দের সাথে দেখা করবো। আমি ভয়ে ভয়ে বললাম, নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের কথা বলছেন? হ্যাঁ, চেনো নাকি? আমি চিনি, কিন্তু তিনি বেঁচে নেই। শ্রী অরবিন্দ? হ্যাঁ, নৃপেন বেঁচে নেই? কি বলো, কবে মরল? আমি তখন কোথায় ছিলাম? কবির গলায় অসহায় আর্তনাদ ফুটে উঠল। মানুষের দুঃখের খবর শোনাবার অভ্যেস আমারও নেই। আমিও খানিকটা অসহায় বোধ করতে লাগলো। তখন ঈশ্বরে বললুম, আপনি অনেকদিন ঘুমিয়েছিলেন, অনেক দিন। এর মধ্যে অনেক কিছু বদলে গেছে। দেশ স্বাধীন হয়েছে গেছে সাহেব বেটারা, কারণ ওই লৌহ কপাট ভেঙেছে। সত্যি? তাহলে তো ফুর্তি করতে হয় একটু। আজ পন্ডিচেরি থাক, আর তাহলে আজ অচিন্তরা প্রেমেনকে নিয়ে একবার ঢাকা থেকে ঘুরে আসি, ওখানে বুদ্ধদেব আছে। আমি বললাম, বুদ্ধদেব বসু ঢাকা ছেড়েছেন অনেক দিন। তাছাড়া পাকিস্তান হক সাহেবের সেই পাকিস্তান, হা 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 হা, জিন্না গান্ধী যে ঝগড়া আজও মেটেনি। ঝগড়া মিটেছে কিনা জানি না, তবে ওরা কেউই আর বেঁচে নেই। তবে পাকিস্তান কি জন্যে? পাকিস্তান ওরা বেঁচে থাকতেই হয়ে গেছে। পূর্ব বাংলা, পশ্চিম পাঞ্জাব আর সিন্ধু নিয়ে পাকিস্তান হয়েছে অনেকদিন আগে। গত বছর ওদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ হয়ে গেল মানে? পূর্ব বাংলার সঙ্গে পশ্চিমবঙ্গ যুদ্ধ করবে? চালাকি পেয়েছো? তুমি কে হে ছোকরা? ব্রিটিশের স্পাই নও তো? আমি বিষণ্ণ হেসে বললুম, পূর্ব বাংলার সঙ্গে আমাদের হাতাহাতি যুদ্ধ হয়নি বটে, কিন্তু এটা এখন একটা আলাদা দেশ। ওখানকার সঙ্গে এখানকার যাতায়াত বন্ধ, এখানকার বই ওরা পড়তে পায় না, ওদের বইও আমরা পাই না। এরা আর ওরা, তুমি এখান থেকে ভাবো তো, যত সব মিথ্যা কথা শোনাতে এসেছো। আমি আজকের ট্রেনেই ঢাকা যাবো, দেখি কে আমায় আটকায়। আমি জসিমউদ্দিন, গোলাম মুস্তাফা, প্রেমেন, শৈলজাকে সঙ্গে নিয়ে যাব। ওখান থেকে অজিত, পরিমল, মোহিতলালকে সঙ্গে নিয়ে ফিরবো, দেখি কে কি করে। তুমি এখন সরে পড়ো। আমি বললাম, আপনি আমার উপর অকারণে রাগ করছেন, কিন্তু কথাগুলো সত্যি। আপনি যে ট্রেনে চাপবেন, সেরকম সরাসরি কোনো ট্রেনই চলে না আজকাল আর। ও দেশের সঙ্গে আমাদের দেশের যোগাযোগ সত্যি একেবারে বন্ধ। আর যাদের নাম করছেন, তারা অনেকেই দেশ বদলেছেন। অবশ্য আপনি যদি যেতে চান, তাহলে দুই সরকারের মধ্যে লেখালেখি করে আপনার জন্য কোনো একটা বন্দোবস্ত।
কবি এবার একটু হতাশ চোখে তাকালেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এতদিন সত্যি ঘুমিয়েছিলুম, তুমি শুধু আমাকে খারাপ খবর শোনাচ্ছ, ভালো খবর কিছু নেই? আমি চিন্তিত হয়ে বললুম, ভালো খবর? হ্যাঁ, মানে এই তো দুর্গাপুরে বিরাট ইস্পাত কারখানা হয়েছে, কলকাতায় অনেক বড় বড় বাড়ি উঠেছে। তাকে দেখি কবি আবার অবসন্ন ভাবে হেলান দিয়েছেন, কিসব বিড়বিড় করতে করতে হাত দিয়ে মালার ফুলগুলো ছিঁড়ছেন। নমস্কার।